নমস্কার ফ্রেন্ডস, 2025 শনির গোচর হবে খুব তাড়াতাড়ি, উইদিন মার্চ। এই গোচরের ফলে তিনটে রাশির ক্ষেত্রে প্রবলেমস বাড়বে। ব্যবসায় ক্ষতি হবে, পারিবারিক লাইফে সমস্যা বাড়বে, দাম্পত্য কলহ বাড়বে এবং গুপ্ত শত্রুতাও বাড়বে। জেনে নেওয়া যাক সেই রাশিগুলো সম্পর্কে এবং শনির এই ট্রানজিট সম্পর্কে। তাহলে শনির ট্রানজিটে আমি যেটা দেখব এবং যেটার উপরে আমরা ফোকাস করব সেটা হচ্ছে বেশ কিছু সাবজেক্ট রয়েছে, যেই সাবজেক্টগুলোর উপরে আমাদের গুরুত্ব দিতে হবে। শনিদেব অ্যাকচুয়ালি বিচারকের কাজ করে। তাহলে আমরা 7.5-এর প্রভাব জানি, আড়াই তিনটেকে একসাথে আমরা বলছি 7.5, আড়াই বছর করে। এবং এই আড়াই বছর ধরে যে রাশি পরিবর্তন, যেটাকে আমরা বলছি গোচর, অর্থাৎ আড়াই বছর পরে হাউস চেঞ্জ হওয়া, 2025 সালে শনির রাশির পরিবর্তন হবে। শনির রাশির পরিবর্তনটা পার্টিকুলার আমরা যদি দেখি তাহলে হবে 29শে মার্চ, অর্থাৎ 2025 শনিবার 29শে মার্চ রাত্রি 11:01 কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে শনি। শনি এই রাশিতে অর্থাৎ মীনের হাউসে, মীন রাশির অবস্থানে আড়াই বছর অবস্থান করবে। ফলস্বরূপ যেটা ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে মেষ রাশি এফেক্টেড হবে। শনির গোচরে মেষ রাশির জাতক কিংবা জাতিকার লাইফে সমস্যা হয়ে উঠতে পারে অনেকটা বেশি। মেষ রাশির জাতক জাতিকাদের ওপরে শনির 7.5-এর প্রভাবটা ফার্স্ট শুরু হচ্ছে। শনির 7.5-এর প্রথম পর্যায়ে শুরু হবে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে। এই সময়কালে মেষ রাশির জাতক জাতিকারা মানসিক, আর্থিক, শারীরিক, শত্রুতা সংক্রান্ত সমস্যা, বাস্তু রিলেটেড প্রবলেম, সব ধরনের সমস্যা কিন্তু ফেস করতে থাকবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির গোচর বা শনির পরিবর্তন সমস্যা ডেকে আনবে। 29শে মার্চ থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে শনির ঢাইয়াটা শুরু হচ্ছে। তাহলে আগামী আড়াই বছর ধরে সিংহ রাশির জাতক জাতিকারা অনেকটা মানসিক চাপের মধ্যে সম্মুখীন হবে, আর্থিক সংকটেরও সম্মুখীন হবে। বাট এই যে ফলগুলো আমি উল্লেখ করছি এটা জেনে রাখুন, জন্মকালীন হরোস্কোপের ওপরে বিচার্য শুধুমাত্র হবে না, এটা কিন্তু বিচার্য হবে আপনার ওভারঅল হরোস্কোপের ওপরে। অর্থাৎ আমি শুধু রাশিগত ফলটাকে উল্লেখ করছি, বাট আপনারা যার আপনাদের পার্সোনাল যে অ্যাস্ট্রোলজার রয়েছে কিংবা যারা অ্যাস্ট্রোলজিক্যালি কাউন্সেলিং পছন্দ করেন তারা ডেফিনেটলি কোনো অ্যাস্ট্রোলজারের সাথে এটা নিয়ে কিন্তু ডিসকাস করে নেবেন। কেননা সব সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিংবা সব মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিংবা সব ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই কিন্তু সমস্যা হবে না। সমস্যাটা পার্টিকুলার কিছু কিছু লোকের ক্ষেত্রে হবে, বাট আমি একটা ওভারঅল অ্যানালিসিস করছি। তাহলে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঢাইয়া শুরু হচ্ছে এই বছর মার্চের পরে, যেই কারণে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সমস্যা বাড়বে। কী সংক্রান্ত ব্যাপারে বাড়বে? ধনুরাশির জাতক জাতিকারা পার্টিকুলার শরীর স্বাস্থ্য রিলেটেড সমস্যা হবে বেশি পরিমাণে। তারপরে আসবে আর্থিক সমস্যা। এই দুটো সমস্যা ধনুরাশির জাতক জাতিকাদের এই ঢাইয়ার প্রভাবে প্রবলভাবে সম্মুখীন হতে হবে। শনি গ্রহ শুধুমাত্র লাইফে সমস্যা দেয় এরকম ব্যাপার না, শনি গ্রহ আমাদের লাইফে অনেক ডেভেলপমেন্টও দিয়ে থাকে। সো 7.5 আসুক কিংবা ঢাইয়া আসুক, এগুলো নিয়ে খুব বেশি ভেঙে পড়ার মতো ঘটনা কিন্তু নেই। যেটা ঘটনা সেটা হচ্ছে আপনার লাইফের পূর্বনির্ধারিত ঘটনা আপনাকে ঘটতেই হবে, ফেস করতেই হবে। আপনার যদি লাইফে সমস্যা থাকে তাহলে আপনাকে সমস্যা ফেস করতেই হবে। বাট যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে আলটিমেটলি শনি কিন্তু গ্রহরাজ। সো গ্রহরাজ যখন, গ্রহরাজও কারোর না কারোর অধীন, যিনি স্বয়ং নারায়ণকে শ্রদ্ধা করেন এবং দেবাদিদেব মহাদেবকে শ্রদ্ধা করেন। তা শনির গুরু কিন্তু প্রকারান্তরে রক্ষাকালী তো ডেফিনেটলি, তার সাথে সাথে মহাদেব। সুতরাং মহাদেবের আরাধনা যত বেশি করবেন, মহামৃত্যুঞ্জয় স্তোত্র পাঠ করবেন কিংবা হনুমান চালিসা পাঠ করবেন, কারণ হনুমানজির স্বয়ং আশীর্বাদ রয়েছে। যারা হনুমান চালিসা কিংবা হনুমানজির ব্রত পাঠ করে থাকেন তাদের উপরে শনিদেব কখনো তার খুব বেশি কুদৃষ্টি দেন না। সুতরাং এই পয়েন্টস অফ ভিউয়ে যেই বাঁচার রাস্তাগুলো আছে সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট পুজো পাঠ, সেকেন্ড পয়েন্ট আপনার জন্মকুণ্ডলীর বিচার করা যে আপনার শনি কী অবস্থায় আছে এবং আপনার লগ্নের থেকে শনি কোন হাউসে দৃষ্টি দিচ্ছে কিংবা লগ্নের রেসপেক্টে শনি কোথায় বসে আছে। মানে দেখুন, গোচর ফলে ট্রানজিটের চেঞ্জ এটা তো হতেই থাকবে, আজ কাউর ভালো কালকে কাউর খারাপ, এটা চলতে থাকবে। বাট এটার সাথে যেটা ভাইটাল ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার জন্মকালীন প্ল্যানেটারি পজিশন ওয়াইজ শনি কোথায় বসে আছে এবং সে কোন কোন হাউসে দৃষ্টি দিচ্ছে কিংবা কোন কোন প্ল্যানেট তার উপরে দৃষ্টি দিয়ে রয়েছে। সো এই জিনিসটা যদি ক্লিয়ার একটা পিকচার থাকে তখন আপনি বুঝে গেলেন যে
আপনার জন্মকুণ্ডলিতে কতটা শনি হার্মফুল হতে পারে। প্রতিকার প্রতিবিধানগুলো উল্লেখ করে দিলাম। এর সাথে সাথে আপনারা রুদ্রাভিষেক করতে পারেন, খুব ভাইটাল। যারা দীক্ষামন্ত্র নেওয়া তারা দীক্ষামন্ত্র ডেফিনেটলি পাঠ করবেন। যারা পার্টিকুলার কোনো মন্ত্রের উপরে চ্যান্টিং করতে পারছেন না তাদের ক্ষেত্রে বলি, ওভারঅল অ্যানালিসিস, এই যে আজকে আমি 7.5 নিয়ে উল্লেখ করছি, কালকে ঢাইয়া নিয়ে উল্লেখ করলাম, বৃহস্পতির অলরেডি গোচর চেঞ্জ হয়েছে, মার্গী হচ্ছে গ্রহ নক্ষত্র, এর একটা জেনারেল সলিউশন হচ্ছে নবগ্রহ শান্তি স্তোত্রম। নবগ্রহ শান্তি স্তোত্রম ডেলি পাঠ করুন, ডেলি পাঠ করুন, অন্তত একবার করে পাঠ করুন। পাঠ করে যারা যদি সম্ভব হয় কোন কোন গ্রহ খারাপ সেটা জেনে যদি সেই মন্ত্র অর্থাৎ সেই গ্রহের বীজ মন্ত্র চ্যান্টিং করতে পারেন, অবশ্যই ডেফিনেটলি কোনো কোয়ালিফাইড লোকের থেকে নিয়ে, কেননা কলিযুগে ম্যাক্সিমাম মন্ত্র কিন্তু ক্লিক করা। কোয়ালিফাইড ইন দ্যাট সেন্স আপনাকে কোনো পুরোহিত কিংবা যে কোনো একটা গুরুস্থানীয় লোকের থেকে নিতে হবে। তো ক্লিক করা উল্লেখ করলাম কেন? ক্লিক্স মানে হচ্ছে বদ্ধ করা। মহাদেব ম্যাক্সিমাম মন্ত্র আবদ্ধ করে দিয়েছেন, অর্থাৎ মন্ত্র ইউটিউব পড়ে শুধুমাত্র মন্ত্রপাঠ করবেন কোনো কাজ করবে না। মন্ত্রটিকে নিতে হবে কারোর থেকে, তার কিছু বিধিবদ্ধ ক্রিয়া রয়েছে সেটিকে পাঠ করবেন, করে নিয়ে তারপরে আপনি মন্ত্রপাঠের পদ্ধতিতে যান, সেই মন্ত্র ডেফিনেটলি কাজ করবে। হ্যাঁ, ডেফিনেটলি নবগ্রহ শান্তি স্তোত্রম নট ক্লিকড, সো এটা আপনি করতে পারেন। কৃষ্ণ মন্ত্র ক্লিকড নয়, বাট যখনই আপনি মহামৃত্যুঞ্জয় কিংবা শিবের অষ্টোত্তর শতনামে যাচ্ছেন কিংবা শিব চল্লিশা পাঠ করছেন, দেন ম্যাক্সিমাম মন্ত্র কিন্তু ক্লিক্স করা। হনুমান চল্লিশা ক্লিক্স নেই, যেগুলো ক্লিক নেই সেগুলো আমি আপনাদের সামনে উল্লেখ করতে পারি। সেগুলো আপনারা যে কোনো জায়গা থেকে, যেরকম কামাখ্যা স্তোত্রম কিংবা আদ্যাশক্তি স্তোত্রম, এগুলো পাঠ করতে পারেন। এগুলোর মাধ্যমে ডেফিনেটলি আপনি শুভ ভাইব্রেশনস পাবেন। কিন্তু এখন যদি আপনি প্রত্যঙ্গিরা বগলা পাঠ করতে যান কিংবা বগলামুখী মন্ত্র, ম্যাক্সিমাম লোক রয়েছে যারা শত্রু দমনের উদ্দেশ্যে নমো হ্রিং বগলামুখী সর্বদুষ্টানাং ওয়াচং মুখং পাদং স্তম্ভ জীবং কিলায় বুদ্ধিং বিনাশায় হিং ওং স্বাহা মন্ত্র পাঠ করছেন, কিন্তু কোনো রেসপন্স হচ্ছে না। সো বগলামুখীর মন্ত্র ক্লিক করা, এই মন্ত্র যতক্ষণ না আপনাকে কোনো সেই বগলামুখী সাধক সম্পূর্ণ আপনাকে না দেবেন ততক্ষণ কিন্তু এই মন্ত্র কোনো কালে ফিডব্যাকস দেবে না। এটা পরিষ্কারভাবে জেনে রাখুন। একটা মন্ত্রের পেছনে আপনি খেটে যাচ্ছেন, মন্ত্র আপনাকে ফিডব্যাকস দিতে পারবে না যতক্ষণ না প্রপার লোক আপনাকে সেই মন্ত্রটি দিয়েছে। ঠিক এরকমভাবে যেরকমভাবে বগলামুখীর স্তোত্রম উল্লেখ করলাম, শত্রু দমনে শুধুমাত্র বগলামুখীর স্তোত্রম কাজ করলেই হবে এরকম ব্যাপার না। বগলামুখীর ওপরে ভাগ রয়েছে, প্রত্যঙ্গিরা বগলা রয়েছে, কিংবা অনেক মানুষ আছেন যারা বটুক ভৈরবের পুজো করছেন। সো শত্রু দমনের ক্ষেত্রে বটুক ভৈরব কিংবা কলৌ শক্তি জাগ্রত, শক্তি এবং ভৈরবের অবস্থান কলিকালে সব থেকে বেশি। সো ভৈরব মন্ত্র ডেফিনেটলি কাজ করবে, কিন্তু আপনি ভৈরব মন্ত্র পাঠ করবেন নাকি বগলামুখী মন্ত্র পাঠ করবেন নাকি শত্রু দমনের ক্ষেত্রে হনুমানজি পাঠ করবেন নাকি বিষ্ণু স্তোত্রম পাঠ করবেন, এটা কিন্তু আপনাকে কারোর সাথে আলোচনা করতে হবে। করে নিয়ে যাবেন, দেখবেন ডেফিনেটলি কাজ হয়। কাজ হয় না বলে কিছু সাবজেক্ট নেই। প্রবলেমস থাকলে প্রবলেমস কমবে, কিন্তু প্রবলেম কমানোর জন্য সঠিক অ্যানালিসিস দরকার। হ্যাঁ, গ্রহ নক্ষত্রের কুপ্রভাব স্বয়ং ভগবানকে ছাড়েনি, স্বয়ং রামচন্দ্রকে 14 বছর বনবাস ফেস করতে হয়েছে। তো আমরা তো সাধারণ মানুষ, গ্রহ নক্ষত্রের কুপ্রভাব থাকবে, কিন্তু তার বাঁচারও কিছু কিছু প্রসিডিওর আছে যেগুলো প্রয়োগ করলে অনেকাংশে প্রোটেক্টেড সম্ভব। সো এই প্রোটেকশানগুলো ইউজ করুন। ডেফিনেটলি মন্ত্রপাঠ কিংবা যন্ত্রম কিংবা স্টোনের ওপরে স্বর্ণাপন্ন হন, কারণ আমি মূলত কবচ বিশ্বাস করি না। কবচ বিলিভস করবো না কেন? একটা কবচ নিয়ে বহু কন্ট্রাডিকশন আছে। যেরকমভাবে আমরা শাস্ত্রে মহাভারতেও কর্ণের কবচকুণ্ডল পেয়ে থাকি, বাট কবচ বানাতেই যেই সমস্ত জিনিস কিংবা যেই সমস্ত দ্রব্যগুণ দরকার, বর্তমান কলিযুগে ম্যাক্সিমাম জিনিস বিলুপ্ত। সো শুধুমাত্র একটা ভোজ্যপত্রের ওপরে যন্ত্রমে ছক করে দিলেন আর যজ্ঞের ছাই ভরে দিয়ে সেটাকে কবচ বানালেন, নেভার, ওটা কোনো কালে কাজ করবে না। বাট অথেন্টিক ওয়েতে আপনি যন্ত্রম যখন গৃহে স্থাপন করবেন, দেন তখন কিন্তু সেটা ফিডব্যাকস দিয়ে দেবে। সো এই ভ্যারিয়েশনসগুলো বুঝুন, বুঝে প্রয়োগ করুন। যে কোনো জিনিস, যে কোনো বিদ্যা ডেফিনেটলি আপনার ক্ষেত্রে সাকসেস দেবে। সো আজকে শনি নিয়ে উল্লেখ করলাম, পরবর্তী ট্রানজিটে কিন্তু অলরেডি আমাদের বৃহস্পতি মার্গী হয়ে গেছে, সেগুলো নিয়ে উল্লেখ করে দিয়েছি। আরও অনেকগুলো ট্রানজিট 2025 ট্রানজিটের সমাহার বলা যায়, আপ টু একদম টানা কন্টিনিউয়াস সেপ্টেম্বর অবধি বিভিন্ন প্ল্যানেটারি পজিশনস চেঞ্জ হতে থাকবে এবং লাইফে প্রচুর আপ অ্যান্ড ডাউন। যেহেতু 2021 থেকে 21, 22, 23, 24 যেই সমস্ত জিনিস কিংবা ঘটনা আপনি দেখেননি, 2025-এর উইদিন সেপ্টেম্বর বহু রাশি হাতে কলমে প্রত্যক্ষভাবে বুঝতে পারবে সেই সমস্ত ঘটনা। সো অনেক কিছু চমকের এখনও বাকি আছে। গ্রহ নক্ষত্র সম্পর্কে আমি সামান্য কিছুটা অ্যানালিসিস করতে পারি, সেটুকুই আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি প্রোগ্রাম ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন। নমস্কার।